শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাজেট বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি, সংস্কারের তাগিদ সিপিডির। রাজস্ব আদায়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি যদি ঘাটতি কমাতে চাই তাহলে আমার ওদিকে ব্যয় যেমন নিয়ন্ত্রণ করতে হবে, আয়ও বাড়াতে হবে। বাজেট বাস্তবায়নটা নির্ভর করবে কিন্তু আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা। বাজেটকে ইমপ্লিমেন্টেশনের জন্য আবার আমাদের উপরে ঋণের বোঝা যেন আমাদের জন্য না হয়। মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঔষধ, সেইগুলোর উপরে কমানো উচিত। বাজেট নিয়ে সাধারণের মিশ্র প্রতিক্রিয়া। বিদ্যুতে ভর্তুকি কমানোর চেষ্টা করছে সরকার, জানালেন জ্বালানি মন্ত্রী। জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, দাবি জামায়াতের। লাইসেন্স বাতিলের পর 8 দিন ছাড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল বন্ধে সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা, অব্যবস্থাপনা দূর করার পরামর্শ। এবার কুষ্টিয়ার দৌলতপুরে 12 জনকে পুষণের চেষ্টা বিএসএফের, শঙ্কায় সীমান্ত পারের বাসিন্দারা, সতর্ক অবস্থানে বিজিবি। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন সহ নানা প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। পর্যটন নগরীতে উৎসব আমেজ। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবে বিষয়ের বিস্তারিত। বাজেটে অনেক ভালো উদ্যোগ থাকলেও দেশে বড় সংকট প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এটি কাটাতে প্রয়োজন সংস্কার। তাই সংস্কার ছাড়া বাজেট ভালোভাবে বাস্তবায়ন হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানী গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট প্রক্রিয়ায় এমন কথা হয়। সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকভাবে ভালো উদাহরণ নয়। সরকারি প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়া ও জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার খরচ সামাল দিতে বাড়াতে হবে আয়। তবে সেখানেই বড় চ্যালেঞ্জ দেখছে সিপিডি। রাজধানী গুলশানের এক হোটেলে আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় বেসরকারি সংস্থাটি বলে, নতুন অর্থবছরের রাজস্বের লক্ষ্য অর্জন করতে হলে চলতি অর্থবছরের প্রকৃত আয় থেকে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত কর আদায় করতে হবে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটার থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই পাওয়ার বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। এদিকে বাজেটে সরকারি বেসরকারি যে বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে বাজেটে তেমন কিছু নেই বলেও মনে করে সংস্থাটি। যদিও ছোট ও মাঝারি শিল্পের জন্য অনেক ভালো প্রস্তাব আছে, তবে বাংলাদেশে এখন বড় সমস্যা প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি। এটি পূরণ করতে প্রয়োজন সংস্কার। বাজেট তো হলো মূলত আমরা সম্পদ আহরণ, সম্পদের অগ্রাধিকার নির্ধারণ, বিতরণ, বন্টন, এগুলো শুল্ক ইত্যাদি। কিন্তু বাজেট বাস্তবায়নটা নির্ভর করবে কিন্তু আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেইটা দিয়ে অর্থায়ন আমরা কতটুকু পাবো কি পাবো না, অনেক কিছুর উপরে এটা কিন্তু নির্ভর করবে, তাই না? সরকারের ঋণ প্রসঙ্গে বলা হয়, কর জিডিপি অনুপাতে এটি বেশি না হলেও ঋণের ঝুঁকি বাড়ছে। তাই ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও। সিপিডি বলছে, জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে হলে সরকারকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও জ্বালানি সরবরাহ বাড়াতে হবে। ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই 2026-এর প্রথম অর্থবছরের প্রথম 10 মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা
আকাঙ্ক্ষার বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ভালো উদ্যোগ হলেও কৃষি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ব্যয় 4.7% থেকে 3.6% কমে এসেছে বলে জানায় সিপিডি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী খাদ্য নিরাপত্তাকে যেখানে অগ্রাধিকার দিতে হবে, সেখানে এমন বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগ হিসেবে দেখছে সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বড় বড় লক্ষ্যমাত্রার প্রস্তাবিত বাজেটের বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নতুন বাজেট মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়াবে বলে আশা করছেন তারা। তবে রাজস্ব আদায়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আর ব্যবসায়ীরা বলছেন যে বাজেট বাস্তবায়ন হলে বাড়তে পারে বিনিয়োগ। প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 9 লাখ কোটি টাকা ছাড়িয়েছে আসছে অর্থবছরের বাজেট। 2026-27 অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে যেমন সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, তেমনি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও গুরুত্ব দিয়েছেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, এবার ব্যাংক আর জ্বালানি খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই মুহূর্তে যদি বিনিয়োগ বান্ধব স্টেপস না নেওয়া যায়, তাহলে যেটা হবে যে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে না। বরঞ্চ এখন যে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যে কর্মসংস্থান কমে আসছে কিংবা বেকারত্ব বাড়ছে, যদি যেভাবেই বলি না কেন, সেই ট্রেন্ডটা রিভার্স করতে না পারলে আসলে আমাদের দারিদ্র্য বাড়তে থাকবে আরও। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। এতে করে ব্যবসায়ীরা পেতে পারে স্বস্তি। তবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করলে দেশে কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন তারা। সেজন্য অর্থনীতিকে চলতে হবে স্বাভাবিক গতিতে। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য যদি আমরা এরকম একটা এনাবলিং এনভায়রনমেন্ট, আমাদের যে লজিস্টিকগুলো আছে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সেগুলো দিয়ে আমরা যদি তাদের জন্য একটা বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি এবং তার রিটার্নটা সে যাতে স্বস্তিদায়কভাবে নিতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে আশা করি যে আমাদের ব্যবসা বাণিজ্যে একটা গতি আসবে, প্লাস কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। তার মতে, জনগণের সেবা নিশ্চিত করে সরকার যদি ব্যয় সাশ্রয়ী হয়, তাহলে অনেকটাই সহজ হবে আয় ব্যয়ের হিসেব মেলানো। তবে ব্যয় করতে হবে অর্থনীতি সচল রাখতে। কেউ যে টাকা চুরি করে নিয়ে গেলে আমরা বলি কি 3টা ক্ষতি হয়। একটা হচ্ছে আমার এখানে কর্মসৃজন হতো, সেটা না হয়ে বিদেশে কর্মসৃজন হচ্ছে। আমার এখানে জিনিস উৎপাদন হতো, আমার লোকেরা ন্যায্য মূল্যে জিনিসটা পাইতো, সেইটা না হয়ে বিদেশের উৎপাদন বাড়াচ্ছ, তুমি টাকা নিয়ে গেছো ওখানে। তো সেই জন্যই এইসব জায়গায় শৃঙ্খলা আইনে বের করা। এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে সংকোচন করে অর্থনীতিকে সচল করার জন্য এই ব্যবস্থা। এছাড়াও অর্থনীতি স্থিতিশীল রাখতে আয় ব্যয়ের সমতা আনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে। জীবনযাত্রার ব্যয় আর নিত্যপণ্যের দাম নিয়েই ভাবছেন সবাই। কেউ বলছেন এবারের বাজেট স্বস্তি দেবে, আবার অনেকের মতে বাজেট বাস্তবায়নে শেষমেশ জনগণের পকেট কাটা যাবে। তবে গত কয়েক বছরের চেয়ে এবারের বাজেট তুলনামূলক গরিব বান্ধব বলে মত বেশিরভাগের। গেল কয়েক অর্থ বছরের মতো এবারও বিশাল অঙ্কের 9,38,000 কোটি টাকার বাজেট দিল নতুন সরকার। বাজেট ঘোষণার পরদিনই ঢাকার কাঁচা বাজারগুলোতে চিরচেনা বাস্তবতা। তবে ক্রেতা বিক্রেতাদের আলোচনায় কোনটার দাম বাড়ল আর কোনটার দাম কমল। এবারের বাজেটে জিরা, দারুচিনি, এলাচ সহ সব ধরনের মশলা এবং খেজুরের আমদানির উপর থেকে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। আগের সরকারের যে বাজেটগুলো ছিল, ওগুলো তো আপনার বাজেট হওয়ার আগে তেলের দাম প্রতি পিজে 10 টাকা 15 টাকা বাড়তো, বা প্রতি লিটার 5 টাকা 10 টাকা বাড়তো। এখনও এরকম কোনো প্রভাব নেই। বাজার চাল ডাল, তেল ডাল এসব দাম জিনিস তো কমাইছে। বাজেট মাত্র কালকে হয়েছে, এখনো বাজেটে কোনো প্রভাব মার্কেটে পড়ে নাই। একই সাথে ক্যান্সারের ঔষধ, হার্টের রিং এবং কিডনি ডায়ালিসিস ফিল্টারের মতো গুরুত্বপূর্ণ ভ্যাট তুলে নেওয়ায় কমবে চিকিৎসা খরচ। স্বস্তি এসেছে ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইল ফোনের দাম কমার ঘোষণাতেও। হার্টের রিং যে এটার যে একটা বাজেট, এটা দিয়ে কর নাকি উঠিয়ে নিছে, তো আলহামদুলিল্লাহ ভালো। এটা তো সাধারণ জনগণের জন্য সবচেয়ে উপকৃত। ওষুধ তো সবারই দরকার হয়, এটা গরিব হোক আর বড় লোক হোক, এটা তো আর আলাদা কোনো ডিফারেন্ট কোনো মানুষের জন্য না, সবার জন্য প্রয়োজন।
অন্যদিকে রড ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির আভাসে বাড়ি নির্মাণে হাত দেয়া সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে তামাকজাত পণ্য ও বিলাসী বিদেশি প্রসাধনীর দাম বাড়লেও তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সাধারণ ক্রেতাদের। বাজেটকে ইমপ্লিমেন্টেশনের জন্য আবার আমাদের উপরে আবার নতুন করে আবার ঋণের বোঝা যেন আমাদের জন্য না হয়। সরকার অত্যন্ত সুনিপুণভাবে চেষ্টা করছে যে বাজেটটা সহনশীল হয় জনগণের জন্য। এখন পর্যন্ত বাজেটের কোনো প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে, তবে 60টি পণ্যের দাম কমার আলোচনায় স্বস্তিতে মানুষ। আশা করছেন লাগামহীন বাজারে আগুন লাগাবে না এবারের বাজেট। ইন্ডিভিজুয়াল ট্যাক্সে আগে ছিল হচ্ছে প্রথম স্ল্যাব 5%, সেটাকে প্রথম স্ল্যাব 10% করে দিয়েছে, যেখানে 5% বাড়ছে। মানে হয়তো আমরা এটা খেয়াল করব না, আমাদের ট্যাক্স হয়ে যাবে, কিন্তু মানে জনগণ যারা ট্যাক্স পেয়ার আছে তাদের জন্য এটা একটা বার্ডেন হয়ে যাবে। সংসদে বসে বসে আর দাম বাড়ায় কমায়, কেউ বাজারে আছে আপনি দেখেন না সরকারি কেউ আছে কিনা, না আছে একটা সিটি কর্পোরেশনে কেউ আছে যে এই কত কেজি কি সমাচার। বড় স্বপ্নের বিশাল অঙ্কের এই বাজেট আসলে কতটা জনবান্ধব তা বুঝতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের প্রথম বাজেটে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে অন্তত 60টি পণ্যে কর ছাড়ের ঘোষণায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। এছাড়া সংস্কৃতি বিকাশ ও দেশের তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারণের উদ্যোগেও প্রশংসা কুড়াচ্ছে সরকার। দীর্ঘ 2 দশক পর সরকারে এসে বাজেট উত্থাপন করল বিএনপি। 20 বছরের ব্যবধানে দলটির বাজেট বড় হয়েছে প্রায় 13 গুণ। 9,38,000 কোটি টাকার ব্যয় মেটাতে রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটে অন্তত 60টি পণ্যে কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম সারিতে আছে ধান, চাল, গম, ভোজ্য তেল, চিনি, লবণ, আলু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদার মতো নিত্যপণ্য। 5% পর্যন্ত উৎসে কর কমিয়ে করা হয়েছে 0, অর্থাৎ 100 টাকার চাল ডাল কিনতে গিয়ে 5 টাকা সাশ্রয় করতে পারবেন ভোক্তারা। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম যেহেতু কমেছে, অনেক ভালো হয়েছে, দরিদ্র যারা আছে তাদের জন্য অনেক ভালো হয়েছে। এটা সরকারে এমনি খালি মুক্তি করলো আর করলো, এটা তো বহুত দেখি আর ছোটতা কার্যকারী আলহামদুলিল্লাহ। সরকার একটা ভালো ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে ব্যাংকে ঋণ এবার কমিয়ে আনবে, কিন্তু কতটুকু পারবে আমরা জানি না। বৃহৎ বিষয়টি বিবেচনা রাখা উচিত ছিল যে বিনিয়োগে গতি আনা, অর্থনীতিতে গতি আনা, শিল্প কৃষি উৎপাদনে গতি আনা, সেই জায়গাগুলো আসলে উপেক্ষিত থেকে গেছে। তরুণ ও যুবকদের নেশা থেকে দূরে রাখতে সিগারেটের মূল্য বাড়ানো হয়েছে সবচেয়ে বেশি। বিপরীতে সাংস্কৃতিক বিকাশ ঘটাতে বাদ্যযন্ত্র, ক্যামেরা সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে সংস্কৃতজনরা। সিনেমাটোগ্রাফি করার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলো দরকার পড়ে, সচরাচর ক্যামেরা, লেন্স প্লাস আনুষঙ্গিক আরো যা যা প্রয়োজন পড়ে, লাইটিং সেটআপ, এগুলো অনেক ব্যয়বহুল। অনেকের ট্যালেন্ট থাকলেও, অনেকের ইচ্ছা থাকলেও, ভালো কাজ পারলেও হয়তো এর জন্য তারা এগুলো কিনতে পারে না। ইনস্ট্রুমেন্ট আমদানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী তারাও অনেক কম খরচে আমদানি করতে পারবে, প্লাস আমরা যারা মিউজিশিয়ান আছি আমরা অনেক রিজনেবল প্রাইসে আমরা কিনতে পারবো। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। আগে যেটা কর সীমা ছিল মানুষের, সেটা বাড়ানো হয়েছে, 3,75,000 টাকা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। এটা যেমন সুখবর, পাশাপাশি এইটা সত্য যে করের হার যেটা 5% ছিল সেটা 10% করা হয়েছে। ঔষধ শিল্প যেগুলো আছে বিদেশ থেকে আমদানি করতে হয়, মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঔষধ, সেইগুলোর উপরে কমানো উচিত। বিগত বছরগুলোর মতো এবারে দাম বাড়ছে আমদানিকৃত বিলাসী খাদ্য, গাড়ি ও নির্মাণ সামগ্রীর। কিছু গৃহস্থালী পণ্য কিনতেও ক্রেতাদের গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে মানুষ। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। নিত্যপণ্য সহ পোলট্রি ও মৎস্য খাতে নতুন বাজেটে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। তবে বাজেট ঘোষণার পরদিনই বাজারে এর কোনো প্রভাব নেই। বিক্রেতারা বলছেন যে উৎপাদক পর্যায়ে কর ছাড়ের সুবিধার ফলে যখন খরচ কমে আসবে তখনই হয়তো বাজারে পণ্যের দাম কমতে পারে। তবে ভোক্তাদের দাবি, বাজেটের কর সুবিধা যেন মধ্যস্বত্বভোগীরা খেয়ে না ফেলে তা নিশ্চিত করতে হবে সরকারকে। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 60টি নিত্যপণ্যের উৎসে কর কমানো হয়েছে। এর প্রভাব বাজারে কতটুকু পড়বে কিনা তা নিয়ে সন্দিহান ভোক্তারা। শুক্রবার ছুটির দিনে বাজারে এসে বাজেট ঘোষণার পর দিন ভিন্ন কিছু তাদের চোখে পড়েনি জানান। বাজেট কেবল ঘোষণা হয়েছে, এটা ইফেক্টিভ কবে থেকে হবে
এটা অনেক কিছু ডিপেন্ড করে। বাজেট আসলেই হচ্ছে বাজেটের আগে কোনো কোনো জিনিস একটু সংকট হয়, বাজেটের পরে দেখা যায় সেই জিনিসটা পাওয়া যায় বেশি দামে, কম দামে পাওয়া যায় না। তো বাজেটের একটা ইফেক্ট পড়বে বাজারে, তো সেটা হয়তো মানে সামনের এক সপ্তাহ পরে হয়তো পড়বে। এদিন বাজার ঘুরে দেখা যায় নিত্যপণ্যের দাম আগের মতোই আছে। 5 লিটার সয়াবিন তেলের পূর্বের দাম 970 টাকায় বিক্রি হচ্ছে। বাজেটের নীতি সিদ্ধান্তের কারণে বড় ব্যবসায়ীরা দাম কমালে খুচরা পর্যায়ে কমবে বলে জানায় বিক্রেতারা। বাজেটে যে আশ্বাসটা দিচ্ছে দাম কমবে, তো বাজারে আবার এমন কোনো প্রভাবও পড়ে না, কমার কোনো সম্ভাবনা দেখিয়ে না আমরা। তবে আস্তে আস্তে যদি স্বস্তি ফিরে, কোম্পানি যদি কমায় সবকিছুর দাম, আমদানিকারক, মেল মালিক, কোম্পানি যারা সেলের মালিক, এরা যদি সবকিছুর দাম কমায় দেয় তাহলে মানুষের জন্য একটু স্বস্তি। এদিকে কাঁচা বাজারে গরমের সবজির দাম কম বলে জানান বিক্রেতারা। করল্লা, বরবটি, চিচিঙ্গা সহ এই সময় সব সবজি 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। বাজেটের নীতি সহায়তার ফলে উৎপাদনে খরচ কমে বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে বলে মত তাদের। এখনো কাঁচা বাজারের ভিতরে বাজেট এখনো ওরকম প্রভাব পড়ে না, কারণ গাড়ি ভাড়া অনেক জায়গায় বাড়লে তারপর কিছু সবজির দাম বাড়ে। কারণ কাঁচা সবজিগুলো হচ্ছে আমদানির উপরে রপ্তানি, যত আমদানি হবে তত রপ্তানি হবে ইনশাল্লাহ, মানে দাম নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ। তবে মাছ, মুরগি ও মাংস আগের দামই বিক্রি হচ্ছে। বাজারে কৃষি, পোল্ট্রি ও নিত্যপণ্যে যে ছাড় দেওয়া হয়েছে এতে পণ্যের দাম কমাতে সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের দাবি ভোক্তাদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জন্য এবারের বাজেটে বড় কোনো নতুন প্রকল্পের ঘোষণা নেই। তবে চলমান অবকাঠামো উন্নয়ন, বন্দর সম্প্রসারণ এবং যোগাযোগ খাতের প্রকল্পগুলো অব্যাহত থাকায় আশাবাদী ব্যবসায়ী ও সচেতন মহল। জোর দিচ্ছেন ঘোষণার চেয়ে বাস্তবায়নের উপর, জানাচ্ছেন মামুনুর রশিদ অভি, ছবি তুলেছেন পিয়াল ঘোষ। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম অর্থনীতির বড় একটি অংশের যোগান আসে এই নগরী থেকে। বাজেট ঘোষণার পর এখন পাওয়া না পাওয়ার হিসাব মিলাচ্ছেন এখানকার ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের জন্য আলাদা কোনো মেগা প্রকল্পের ঘোষণা না থাকলেও চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং বন্দর কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। স্ক্যানিং মেশিন যেগুলো আছে এগুলো খারাপ হয়ে গেছে, এখন চট্টগ্রামের কোনো স্ক্যানিং মেশিন নাই। এই দুইটা জিনিস যদি হয় তাহলে আমদানি পর্যায়ে, রপ্তানি পর্যায়ে ব্যবসায়ীরা অনেক সুযোগ সুবিধার। বাজেটে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও বলেছেন অর্থমন্ত্রী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আমদানি রপ্তানি আরও গতিশীল হবে বলে মত ব্যবসায়ী নেতাদের। যদিও নতুন প্রকল্পের চেয়ে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। বরাদ্দ যেগুলি করা আছে সেগুলি সঠিক সময়ে ছাড় করতে হবে। সঠিক সময়ে বরাদ্দগুলি ছাড় না করার কারণে অনেক প্রকল্প অনেক ডিলে হয়ে গেছে এবং অনেক প্রকল্পে অনেক ধরনের দুর্নীতিও হয়েছে। ইলেকট্রনিক ভেহিকেলের উপরে আপনার এসডিটা কমানো হচ্ছে, যাতে করে আপনার মানুষ আরও কম খরচে ইভি ভেহিকেল পারচেজ করতে পারে। বাজেটে ডায়ালাসিস ফিল্টার আমদানিতে শুল্ক প্রত্যাহার সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতের নানা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন সমাজ। কৃষিখাত, শিক্ষা খাত সব জায়গায় দেখলাম উনি মোটামুটি স্পর্শ করেছেন এবং মানুষের সহায়ক করার জন্য যথাযথ চেষ্টা উনি করে আসছেন। গার্মেন্টস এবং আপনার যে বিভিন্ন ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি যেগুলো আছে, আশা করছি আমাদের এখানে বিনিয়োগ বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার, আমাদের দেশে অনেক আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়, যার ফলে বাজেটগুলো বাস্তবায়িত হয় না। অনেক দিন দেরিতে হলেও এই একটা জিনিস ইন্ডাস্ট্রি একাডেমির সঙ্গে যে লিঙ্কে, যেটা সারা পৃথিবীতে আছে, সেটা বাংলাদেশে কখনোই চিন্তা করা হয়নি। বর্তমান সরকার সেটা চিন্তা করতে শুরু করেছেন। ঘাটতির বিশাল সাগর পেরিয়ে এই বাজেটের সুফল কতটুকু জনমানুষের কাছে যায় সেটি এখন দেখার বিষয়। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানিতে বেশি এবং বিদ্যুতে তুলনামূলক কম বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর আফতাবনগরে অবস্থিত NLDC বা জাতীয় লোড ডেসপ্যাচ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 18 বছরের নির্বাচনহীন সরকার নতুন সরকারের ওপর অনেক বোঝা রেখে গেছে। সব বিদ্যুতের চুক্তি নিয়ে পর্যালোচনা চলছে। আইনি বাধা না থাকলে সেসব যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সারা বিশ্বে জীবাশ্ম জ্বালানি বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে মাথায় রেখে 2030 সালের মধ্যে
5,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা সরকারের, একথাও জানান মন্ত্রী। সারা বিশ্বে এখন ফসিল ফুয়েল এনার্জির টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছে। গার্মেন্টস ওয়ালাদেরকে অলরেডি ইউ থেকে বলে দিয়েছে সার্টেন পার্সেন্টেজের মধ্যে যদি রিনিউয়েবল এনার্জিতে না যাওয়া যায় তাহলে তারা অর্ডার কমাইয়ে দিবে। শুধু তাই না, এই ফসিল ফুয়েল ট্যাক্স দিবে প্রোডাক্টের উপরে। সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছি 10,000 মেগাওয়াট আনবো আমরা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়েছেন রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। ফিরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা নিতে আসা নতুন রোগীদেরও। কর্তৃপক্ষ বলছে লাইসেন্স ফিরে পেতে তারা সরকারের কাছে আপিল করবে। তবে হাসপাতালের ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না। রাজধানীর আদ্দিন হাসপাতালে সন্তানের চিকিৎসার আশায় বিক্রমপুর থেকে এসেছিলেন এই মা, কিন্তু হঠাৎ করেই হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এখন চিকিৎসার চেয়ে বড় হয়ে উঠেছে অনিশ্চয়তার শঙ্কা। এনআইসিইউতে ভর্তি নবজাতক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। হাসপাতালের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সংকটের মধ্যে শিশুটিকে কোথায় নেওয়া হবে, কিভাবে চলবে চিকিৎসা, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। বলছে যে না, আমাকে কার্যক্রম বন্ধ, সরকার থেকে নিষিদ্ধ, এই জন্য বন্ধ আছে। আর একটা টিকিট, বাচ্চাদের টিকিটটা, ওই টিকিটটাও দিতে পারিনি। তো আমি এই মুহূর্তে তো শিফট করার নাই, আর তারাও তো আমাকে ওইভাবে অক্সিজেন থেকে খুলেও দিতে পারতেছে না। 5 লিটারে অক্সিজেন পাচ্ছে। বাচ্চার এখন অক্সিজেন চলতেছে, বাচ্চা ক্রিটিক্যাল অবস্থা। বাচ্চার এখন যে কোনো মুহূর্তে পিএইচও লাগতে পারে। এখন এই মুহূর্তে আমার বাচ্চাকে আমি কোন হসপিটালে নিয়ে যাব? শুধু এই পরিবার নয়, একই ধরনের উদ্বেগে রয়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন আরও শত শত রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর হাসপাতাল ছেড়েছেন রোগী স্বজনরা। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের অনেকের পক্ষেই এখন অন্য হাসপাতালে যাওয়া সহজ নয়। আমার ভালো ট্রিটমেন্ট দিছে, ভালো দিছে, চিকিৎসা দিছে ডাক্তার, কিন্তু হয় যদি আপনাকে কোনো কারণে এই যানজটের কারণে যদি আমার বাচ্চা কোনো কিছু হয়ে যায়, এই দায়ভারটা কে নিবে বলেন? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বর্তমানে ভর্তি থাকা সব রোগীর চিকিৎসা স্বাভাবিক নিয়মেই চলছে। একই সঙ্গে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সে অনুমতি দেবেন। গত 4 জুন হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দর্শকের বিষয়ে আর একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী আদ্দিন হসপিটালে রয়েছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমনের কাছ থেকে জানতে চাইব, ইমন, বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, রোগীরাও সেখানে সেবা পাচ্ছেন না বলে জানানো হচ্ছে। যারা এক্সিস্টিং রোগী আছেন তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। উদ্বেগ উৎকণ্ঠায় মানে হাসপাতালের পরিস্থিতি বলে মনে হচ্ছে। আপনি কি চিত্র লক্ষ্য করছেন জানাবেন? রঞ্জু, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর থেকেই মূলত এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন সেই সমস্ত রোগীরা উৎকণ্ঠার সাথে দিন পার করছেন। মূলত যাদের অবস্থা আশঙ্কাজনক, যারা আইসিইউতে রয়েছেন, যারা এনআইসিইউতে ভর্তি রয়েছেন, তাদের আশঙ্কা যদি এখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় সেক্ষেত্রে অন্য হাসপাতালগুলোর যে খরচের আশঙ্কা রয়েছে সেটি একটি তাদের চিন্তার বিষয় হয়েছে। এবং আরেকটি চিন্তার বিষয়, যাদের সার্বক্ষণিক অক্সিজেন সেবার মধ্যে রাখতে হচ্ছে তাদের যদি
অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়, সেক্ষেত্রে অক্সিজেনের এই অন্য হাসপাতালে স্থানান্তর করতে গিয়ে যদি কোনো প্রাণনাশের সম্ভাবনা আছে কিনা সেটা নিয়েও আসলে যারা চিকিৎসাধীন রয়েছেন সেই সমস্ত রোগীর স্বজনরা কিন্তু উৎকণ্ঠার সাথে দিন পার করছেন। আপনি দেখছেন যে নিচে অনেক রোগী স্বজন তারা ভিড় জমিয়েছে, যে তারা মূলত বলছে যে সরকার যেহেতু খুব অল্প সময়ে নোটিশটা দিয়েছে এবং তাদের স্বজন যারা খুব আশঙ্কাজনক অবস্থার মধ্যে রয়েছেন তারা এই মুহূর্তে কিভাবে তাদেরকে অন্য হাসপাতালে চিকিৎসা দিবেন সেটি একটি তাদের দুশ্চিন্তার বিষয় হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশ তারা মানবে, তবে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে এখানেই চিকিৎসা যে সেবা রয়েছে সেই চিকিৎসা সেবা তারা চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এবং তারা বলছেন যে তারা রবিবারেই এই যে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই সিদ্ধান্তের বিষয়ে তারা আপিল করবেন। যারা এখানে রয়েছেন আমরা কথা বলবো আপনার সাথে। আপনারা মূলত আমার মেয়ে ভর্তি আছে এখানে, আমার বাচ্চা ঠান্ডা কাশি অনেকদিন যাবত আমি এখানে ভর্তি আছি, 27 দিন যাবত এখানে আমি ভর্তি, এখন একটু সুস্থ হয়েছে আমার বাচ্চা। হ্যাঁ, আমার ছেলে এখানে অসুস্থ, জ্বর কাশ বমি হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য তাকে গ্যাস দেওয়া হচ্ছে। গ্যাস 1 সেকেন্ডের জন্য খুললে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। কিভাবে দিব বলেন, কিভাবে আপনারা রিস্ক নেবেন বলেন? এখান থেকে যে নিয়ে যাব কোনো রিস্ক আছে যে আপনারা যদি ভ্যাকসিন সরকার বন্ধ করে দিছে, এইজন্য কত লাখ বাচ্চা মারা গেছে, তাহলে যদি হসপিটাল যদি বন্ধ করে দেয় তাহলে সরকার পদত্যাগ করতে হবে। রঞ্জু, যেমনটি যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন তারা বলছেন যদি এখান থেকে অন্যত্র স্থানান্তর করা হয় সেক্ষেত্রে তাদের অন্য আরো অনেক স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা থেকে যায়, সেই সংখ্যা থেকে তারা চাচ্ছেন এখানেই যেন তাদের যে যারা ভর্তি আছে অন্তত সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসাটা এখানেই চলে। এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে যে আমার কাছে সবশেষ তথ্য। ইমন, আপনাকে ধন্যবাদ। এদিকে লাইসেন্স বাতিল সমাধান নয়, প্রয়োজন চিকিৎসা খাতের দুর্বলতা চিহ্নিত করা এবং তার মানোন্নয়ন। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে এভাবেই নিজেদের মূল্যায়ন তুলে ধরেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ, তবে স্বাস্থ্য অধিদপ্তর জানায় আপিলে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরার সুযোগ পাবে অভিযুক্তরা। স্বল্প মূল্যে ভালো চিকিৎসা সেবা দেওয়ার কারণে সুনাম ছিল মগবাজারের আদ্দিন হাসপাতালের, কিন্তু 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বদলে গেছে দৃশ্যপট। দেশ জুড়ে আলোচনা সমালোচনার মাঝে চিকিৎসার লাইসেন্স বাতিল হয় আদ্দিন হাসপাতালের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় বাতিল হলেও রয়েছে আপিলের সুযোগ, যেখানে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। উক্ত অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। তবে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। চিকিৎসা সেবার দুর্বলতাগুলো চিহ্নিত না করে হাসপাতালের লাইসেন্স বাতিলকে সঠিক সমাধান মনে করেন না এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আইনের প্রয়োগ সর্বত্রই হোক, কিন্তু প্রয়োগের আগে মানুষকে উদ্বুদ্ধ করা আইন মানার ক্ষেত্রে এবং আইন দ্বারা যেন সমস্ত মানে নিয়ন্ত্রণ করা যায় সেটিরও ব্যবস্থা করা। তা না হলে কিন্তু একটি হাসপাতাল বন্ধ করলো আরেকটি খুললো, এর মধ্য দিয়ে কিন্তু সামগ্রিক সমস্যার সমাধান হবে না। হাসপাতালের কার্যক্রম পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড বিবেচনায় নেওয়া উচিত বলেও মত দেন তিনি। সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল কোনোটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী চলে না, আমাদের দেশীয় অবস্থার প্রেক্ষাপটে চলমান। এই অবস্থায় সরকারের উচিত যে তার পক্ষ থেকে পুরো সহযোগিতা প্রদান করে এই প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের ব্যবস্থা করা, একই সাথে একটি আইনি নজরদারি ব্যবস্থার মধ্য দিয়ে মানটাকে নিয়ন্ত্রণ করা। শুধু ঘটনার পর তৎপর না হয়ে নিয়মিতভাবে হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মত দেন সংশ্লিষ্টরা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। কুষ্টিয়া দৌলতপুরের প্রাগপুর সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই প্রচেষ্টা ভেস্তে গেছে। এছাড়া দেশের অন্য সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সীমান্তের টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।
কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্ত। শুক্রবার ভোরে 12 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের পুশিন চেষ্টা ভেস্তে যায়। বিজিবি জানায় 12 জনের ওই দলটিকে বাংলাদেশে ঠেলে দিলে প্রথমে তা রুখে দেন স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় 148 নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠানো হয়। 12 জনের মধ্যে রয়েছে 4 জন নারী, 4 জন পুরুষ ও 4 শিশু। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 5 জন পালিয়ে যায় ইন্ডিয়া মুখু, আর 12 জনকে ধরে ওই জিরো সীমান্তে বসিত হয়েছে। আমরা স্থানীয়রা এবং বিজেপির সহায়তায় আমরা এটা ঠেকাইছি। ভারত থেকে একটি বহিরাগত লোক বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে পারবে না। সীমান্ত জুড়ে কড়া নজরদারিতে বিজিবি। টহল কার্যক্রমে তাদের পাশে রয়েছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও। আর একদিন দেখলাম 12-13টা গাড়ি গেল। হ্যাঁ, এখন ওর ভেতর কি মানুষ আছে, কি আছে না আছে আমরা তো জানি না। স্বাধীন দেশ, সেই দেশের লোক ঢুকাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। বিজেপি এখন আগের চাইতে বেশি ডিউটি পালন করছে। গ্রাম অঞ্চলের মানুষজন সাথে আছে বিজেপির। বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক তারা। আমরা পুশিনের প্রতিরোধ করার জন্য স্থানীয় জনগণকে সচেতন করেছি, মাইকিং করেছি, এবং তারা এই ধরনের কোনো নিউজ পেলে আমাদেরকে যদি অবগত করে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে সক্ষম হব। এ ব্যাপারে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। গত কয়েকদিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সীমান্ত এলাকায় এখন কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। দর্শক, আপনারা প্রতিবেদনটিতে যেমন যাচ্ছিলেন যে বাংলাদেশের যতগুলো সীমান্ত আছে ভারতের সাথে অধিকাংশ জায়গাতেই পুশিনের চেষ্টা করছে বিএসএফ। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার কি পরিস্থিতি তা জানবো। আমাদের সহকর্মী আব্দুল্লাল মাহমুদ আমাদের সাথে যুক্ত আছেন। মাহমুদের কাছ থেকে জানতে চাইবো, মাহমুদ, ব্রাহ্মণবাড়ি এলাকায় ভারতের সীমান্ত কতটুকু এবং সেই পুরো অঞ্চলটা কি সুরক্ষিত কিনা বা বিজিবি কিভাবে সেটা মোকাবিলা করছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু কসবা, আখাউড়া এবং বিজয়নগর 3টি উপজেলা কিন্তু সীমান্ত বেষ্টিত উপজেলা, এবং এই 3টি উপজেলা মিলিয়ে প্রায় 73 কিলোমিটার এলাকা কিন্তু ভারতের সীমান্তের সাথে সম্পর্ক রয়েছে। এবং এই সীমান্ত এলাকাগুলোতে কিন্তু পুশিন প্রতিরোধে বিজিবি কিন্তু বেশ তৎপর রয়েছে। তারা দিন রাত অনবরত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের গোয়েন্দা নজরদারি সেটিও কিন্তু তারা বৃদ্ধি করেছে। পাশাপাশি তারা স্থানীয়দেরকে বিভিন্নভাবে মাইকিং করে এবং নানা রকমভাবে তাদেরকে সচেতন করার পাশাপাশি তারা কিন্তু স্থানীয়দের সহযোগিতাও পাচ্ছেন। আমরা স্থানীয়দের সাথেও কথা বলেছি। স্থানীয়রা কিন্তু বিজিবিকে সহযোগিতা করার ব্যাপারে যথেষ্ট আন্তরিক রয়েছে। তারা ভারতীয় যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য, বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয়রা কিন্তু বিজিবির সাথে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিজিবির সাথে সাথে তারা কিন্তু টহল দিচ্ছেন, এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় কিন্তু বিজিবির পাশাপাশি স্থানীয়রাও কিন্তু সতর্ক রয়েছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে সরাইল 25 বিজিবির যিনি সিইও রয়েছেন, অধিনায়ক জাব্বার আহমেদের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আন্তর্জাতিক আইন অমান্য করে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ সীমান্ত এলাকা দিয়ে, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা দিয়ে কেউ করতে না পারে, তার জন্য কিন্তু তারা তাদের যেই তৎপরতা সেটি কিন্তু তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি তাদের যে গোয়েন্দা নজরদারি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের যেই 60 বিজিবি রয়েছে, 60 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু তাদের গোয়েন্দা কার্যক্রম একই রকমভাবে অব্যাহতভাবে তারা চালিয়ে যাচ্ছেন, এবং যেই স্বাভাবিক যেই তাদের ছিল, রুটিন ওয়ার্ক যেটি ছিল, ডিউটি ছিল, সেটি কিন্তু তারা কয়েক গুণ বৃদ্ধি করেছেন। তাদের টহল কার্যক্রম আগের চাইতে কিন্তু তারা প্রায় 2 থেকে 3 গুণ পরিমাণ তারা বৃদ্ধি করেছেন, এবং স্থানীয়রা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। জি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার কি পরিস্থিতি সীমান্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাল মাহমুদ। যাচ্ছে পরের খবরে। ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। 2022 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্রণয় ভার্মা।
সম্প্রতি তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে যে এক ভাই অন্য ভাই বোনের জন্য মিট করতে এসছে, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। জুলাই আগস্টে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চীনের প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে সফর করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। জানান, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরই মধ্যে 2 বার চীন সফরও করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নেও সহযোগিতা করে যাচ্ছে দেশটি। আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই, সেই শিল্প কলকারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। জনকল্যাণমুখী বাজেট না দিয়ে দলীয় কর্মীদের ভাগ বাটোয়ারার বাজেট দিয়েছে সরকার, যা দেশকে গভীর সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাজেট ঘোষণার পর জামায়াতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের পথকেই অনুসরণ করার শামিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণা করে সরকার, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এই বাজেটকে অবাস্তব আখ্যা দিয়ে বাইতুল মোকাররমে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জামাত। এরপর শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের এই সংবাদ সম্মেলন। কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2026-27 অর্থবছরের ঘোষিত বাজেট গণবিরোধী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট ঘোষণা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংকিং খাতে নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করবেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু পৃষ্ঠপোষক টাকা দিচ্ছেন। সরকারের দেয়া বাজেটে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন নেতারা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাতুলি খালের পুনঃখনন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সাগরপাড়ের এই জেলায় এখন সাজ সাজ রব বইছে। সরকার প্রধানের সফর ঘিরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থাপন এবং রোহিঙ্গা সংকট সমাধান, চারদিকে বইছে দাবির জোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন করে সাজছে পর্যটন নগরী কক্সবাজার। আর এই উৎসবমুখর সাজসজ্জায় দিনরাত কাজ করে চলেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সফরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম চালু ও রোহিঙ্গা সংকট সমাধান সহ একাধিক বিষয়ে সরকার প্রধানের নজর কাড়া হবে। আমি আশা করি তারেক রহমান সাহেব এই রোহিঙ্গা আপনার রিফিউজিদেরকে প্রত্যাবাসন করার জন্য আবারও তৎপর হয়ে সফল হবেন। দীর্ঘদিন পর আমরা একটা নতুন উপজেলা পাইছি। 7টা ইউনিয়নে প্রায় 2.5 লক্ষ জনগোষ্ঠী আছে। এখানে এই জনগোষ্ঠীর এখন নাগরিক সুযোগ সুবিধা এখন দূরগুড়ায় পাবে। সমুদ্রকন্যা কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন, এমন প্রত্যাশাও তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে। এটা আনুষ্ঠানিকভাবে কক্সবাজারকে পর্যটক রাজধানীর জন্য ঘোষণা করা হয়, সেই সাথে প্রয়োজনীয় জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম কক্সবাজার 4 লেন
কক্সবাজারে সদর হাসপাতালে রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে, এই যে পিডাব্লিউডি থেকে শুরু করে সবাই, জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ, সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। আয়োজকরা জানান, সফরে নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার প্রশাসনিক বিভাগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিকেলে চকরিয়ায় দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকার প্রধান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ আজ শেষ করেছে যুক্তরাষ্ট্র, এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা শান্তি চুক্তি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, আর এ কারণে বৃহস্পতিবার রাতের হামলা বাতিল করেছেন তিনি। শনি বা সোমবারের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প দফায় দফায় এমনটা দাবি করলেও ইরান বলছে চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত হয়নি, চলছে পর্যালোচনা। আর যুদ্ধ শেষ নিয়েও কোনো মন্তব্য করেনি তেহরান। একের পর এক হামলা পাল্টা হামলায় প্রতি মুহূর্তেই গতিবিধি পরিবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের। যুদ্ধবিরতি ভেঙে টানা 2 দিন হামলা পাল্টা হামলার পর তৃতীয় দিনের আক্রমণ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। ওই আলোচনা ও চুক্তির বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতা এরই মধ্যে অনুমোদনও করেছেন। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে, এমনটাও জানান ট্রাম্প। ইরানের সাথে আলোচনা দেশটির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে আনা হয়েছে, সেটি অনুমোদিত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে আজ সন্ধ্যার নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছি। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে এমনটা জানালেও হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন শিগগিরই শান্তি চুক্তি সই হতে পারে, তবে তিনি সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাননি। আমরা আশা করি এটা দ্রুতই হয়ে যাবে। চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, হয়তো শনিবার বা সোমবার। একই সময়ে তিনি টেলিরেলিতে কথা বলেন জর্জিয়ায় তার দলের গভর্নর প্রার্থীর সঙ্গে। সে সময় তাকে বলতে শোনা যায় শেষ করেছেন ইরান যুদ্ধ। আপনি কি জানেন, আজ আমরা ইরান যুদ্ধ শেষ করেছি, কারণ ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ করবে না বলে নিশ্চিত করেছে। আমাদের লক্ষ্যের 95 ভাগই অর্জিত হয়েছে। অবশ্য ট্রাম্পের দাবির পাল্টা ভাষ্য ইরানের। এ নিয়ে ধীরেই পা ফেলছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, সমঝোতা বা চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাব্য সমঝোতার প্রধান অংশগুলো চূড়ান্ত হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের হুমকি ও দাবি যাই হোক না কেন, আমরা ইরানি জাতির স্বার্থ রক্ষায় অবিচল। এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি, তখনও আমরা চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, এটি পর্যালোচনা করা হচ্ছে। চুক্তি হলে 100 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হবে, যাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপকভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শক্তি প্রয়োগ কেবল উত্তেজনা বাড়াবে। সামরিক পদক্ষেপ কোনোভাবেই মূল সমস্যার সমাধান করতে পারবে না। তাই উভয় পক্ষকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য আহ্বান জানিয়েছে চীন। চীন বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শক্তি প্রয়োগ কেবলমাত্র উত্তেজনাকে আরও বাড়াবে। সামরিক পদক্ষেপ কোনোভাবেই মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না। অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা ও তা বজায় রাখা উচিত।
দীর্ঘ 3 বছরেরও বেশি সময় কোমায় থাকার পর অবশেষে মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরা কিটিয়াভা। শুক্রবার সকালে থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 47 বছর বয়সী এই রাজকুমারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয় যে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:48 ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে 2022 সালের ডিসেম্বরে পোষা কুকুরকে ব্যায়াম করানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারান তিনি। চিকিৎসকরা জানান হার্টে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে তার হৃদস্পন্দন মারাত্মকভাবে অনিয়মিত হয়ে পড়েছিল। রাজা ভাজিরালংকর্নের 7 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ বাজরা কিটিয়াভা ছিলেন থাই রাজপরিবারের সবচেয়ে যোগ্য ও উচ্চশিক্ষিত সদস্য। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে আইনের ওপর ডক্টরেট করা এই রাজকুমারী জাতিসংঘে থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।โอกาสให้คณะองคมนตรีและคู่